আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব ফাঁকা সেট, ব্যঞ্চিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট ও পূরক সেট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে গুরুত্বপূর্ণ বাক্যগুলোকে আন্ডারলাইন করেছি বা গুরুত্বপূর্ণ বাক্যের নিচে দাগ দিয়েছি, তোমরাও এভাবে দাগ দিবে এবং আন্ডারলাইনকৃত এই বাক্যগুলো বারবার পড়বে, বোঝার চেষ্টা করবে এবং এগুলি হচ্ছে কি এই অধ্যায়ের মূল কথা। এই আন্ডারলাইনকৃত বাক্যগুলো বুঝলেই কিন্তু তোমার এই অধ্যায় সম্পর্কে বেসিক ধারণা সৃষ্টি হবে এবং যেই ধরনের সমস্যায় তোমাকে দেওয়া হোক না কেন তুমি সমাধান করতে পারবে। তাহলে চলো শুরু করি। ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে অরি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটি মহিলা মাদ্রাসায় 3 জন ছাত্রের সেট। এখানে মহিলা শব্দটি মিসিং আছে, তাহলে এখানে হবে যেমন একটি মহিলা মাদ্রাসার 3 জন ছাত্রের পুরুষ সেট। তাহলে মহিলা মাদ্রাসায় কখনো পুরুষ ছাত্র থাকতে পারে না, তার মানে ফাঁকা সেট। বা আমরা এইভাবেও বলতে পারি একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে 5 জন ছাত্রের সেট, তাহলে যে বা 5 জন বালকের সেট। তাহলে যেহেতু বালিকা উচ্চ বিদ্যালয়ে বালক থাকতে পারে না, ছাত্র থাকতে পারে না, তাহলে সেটা হচ্ছে কি ফাঁকা সেট। এক্স বিলংস এন, যেন এক্স হচ্ছে এন এর উপাদান, যেন 10 লেস দেন এক্স লেস দেন 11। তাহলে এক্সের মান হবে 10-এর চাইতে বড়, 11-এর চাইতে ছোট এবং সেটা হবে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি 10-এর চাইতে বড়, 11-এর চাইতে ছোট স্বাভাবিক সংখ্যা নেই, তার মানে এখানে কি ফাঁকা সেট। আমরা জানি 10-এর চাইতে বড়, 11-এর চাইতে ছোট কোনো ধরনের স্বাভাবিক সংখ্যা নেই, তাহলে এখানে আমরা কি পেলাম? ফাঁকা সেট পেলাম। এই সেটটা হবে কি ফাঁকা সেট। আবার এক্স বিলংস এন, যেন এক্স মৌলিক সংখ্যা। তাহলে এক্স হচ্ছে এন এর উপাদান, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে বলা হয়েছে এক্স মৌলিক সংখ্যা। এবং 23 লেস দেন এক্স লেস দেন 29, অর্থাৎ এক্সের মানগুলি হবে 23-এর বড়, 29-এর ছোট। তাহলে 23-এর বড়, 29-এর ছোট কোনো মৌলিক সংখ্যা নেই, যার কারণে এই সেটটি হবে ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটকে আমরা দেখলাম, ফাঁকা সেটকে প্রকাশ করা হয় অরি চিহ্ন দ্বারা, অথবা এইভাবেও প্রকাশ করে, এই যে এইভাবে দিয়ে, এটা ফাঁকা সেট। ব্যঞ্চিত্র। জন ভ্যান 1834-1923। জন ভ্যানের জন্ম হচ্ছে 1834, 1923 সালে মৃত্যু। সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভ্যানের নাম অনুসারে চিত্রগুলো ভ্যানচিত্র নামে পরিচিত। এটি একটি ভ্যানচিত্র। উপসেট। এ ইকুয়াল এ বি, অর্থাৎ এ একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 2টি। তাহলে এ ইকুয়াল এ বি একটি সেট। এই সেটের উপাদান থেকে এ বি একটা সেট, এ একটা সেট, বি একটা সেট, সেটগুলো গঠন করা যায়। এই যে আবার কোনো উপাদান না নিয়েও ফাঁকা সেট গঠন করা যায়, যেটা আমরা উপরে শিখলাম যে কোনো উপাদান নাই কিন্তু তারপরেও কি ফাঁকা সেট। এখানে গঠিত এ বি ফাঁকা, প্রত্যেকটি এ সেটের উপসেট। তাহলে এ একটি সেট, এ সেটের উপাদান কি হবে? এ বি ও ফাঁকা সেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। তাহলে আমরা কি শিখলাম? কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। তার মানে এ বি, এই যে এ সেটের উপসেট। তারপরে এ কি? এ সেটের উপসেট। বি কি? এ সেটের উপসেট। ফাঁকা কি? এ সেটের উপসেট। উপসেটের চিহ্ন এই যে এই ধরনের সিম্বল ব্যবহার করা হয় উপসেট বোঝাতে। যদি বি সেট এ এর উপসেট হয় তবে বি ইজ সাবসেট অফ এ লেখা হয়। বি এ এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ। উপরের সেটগুলোর মধ্যে এ বি সেট এ এর সমান। এই যে এ বি, এই যে একটা সেট এ বি, এটা কিন্তু এ সেটের সমান, এই যে এ সেটের সমান। এখানেও এ বি, এখানেও কি এ বি।
তাহলে এই এ বিটা এ সেটের সমান। কার সমান? এ সেটের সমান। প্রত্যেকটি সেট নিজের উপসেট। তাহলে যেহেতু এটা এবং এটা কি সমান, তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটি সেট নিজের একটা উপসেট। আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়। তাহলে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে ফাঁকা সেটও কি যে কোনো সেটের উপসেট। তাহলে আমরা কি শিখলাম? প্রত্যেকটি সেট নিজের উপসেট, আবার ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ধরি ফি ইকুয়াল 1 2 3, ফি একটা সেট, এটার উপাদান হচ্ছে 1 2 3, এবং কিউ ইকুয়াল 2 3, আর ইকুয়াল 1 3। তাহলে ফি কিউ এবং আর প্রত্যেকে ফি এর উপসেট। এই প্রত্যেকে ফি কিউ আর এই তিনটি সেট ফি সেটের উপসেট। কারণ হচ্ছে দেখো, পি সেট তো নিজেই তার একটা উপসেট, আবার কিউ সেট যে 2 3, দেখো এই সেটের উপাদান বা এই সেটের উপসেট। 1 3, এই যে এই সেটের মধ্যে আছে 1 3, তাহলে এই সেটের উপসেট। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, পি ইজ সাবসেট অফ ফি, কিউ ইজ সাবসেট অফ ফি, এবং আর ইজ সাবসেট অফ ফি। প্রকৃত উপসেট। কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই যে এ একটা সেট, এর উপাদান হচ্ছে কি এ বি। আবার এর উপসেট পেলাম আমরা এ বি ফাঁকা। তাহলে এ বি আর এ বি তো সমান, এটা বাদ দিয়ে দেখো এটা এ সেট, কারণ এখানে উপাদান আছে কয়টি? দুইটি, এখানে আছে কয়টি? একটি। তাহলে এটা প্রকৃত উপসেট। আবার বি, এখানে উপাদান কয়টি? একটি, এটা প্রকৃত উপসেট। আবার এখানে কি ফাঁকা, তাহলে এটাও প্রকৃত উপসেট, কারণ ফাঁকাতে কোনো উপাদান নেই। তাহলে আমি আবার পড়ছি, দেখো, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। যেমন এ ইকুয়াল 3 4 5 6 এবং বি ইকুয়াল 3 5, দুটি সেট। এখানে বি এর সব উপাদান এ সেটে বিদ্যমান এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। তাহলে আবার দেখি কি বলছে, বি এর উপাদান সংখ্যা এ সেটে বিদ্যমান। এই যে বি এর উপাদান সংখ্যা, এই যে 3 5, এ সেটে কি বিদ্যমান। বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। এই যে বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। দেখো এ সেটে উপাদান আছে কয়টা? 4টা, আর বি সেটে আছে কয়টা? 2টা। তাহলে বি এ এর একটি প্রকৃত উপসেট। এই বি সেটটা কি এ সেটের একটা প্রকৃত উপসেট, এবং বি ইজ সাবসেট অফ এ লিখে প্রকাশ করা হয়। অর্থাৎ বি হচ্ছে এর একটি প্রকৃত উপসেট। বি হচ্ছে এর একটি প্রকৃত উপসেট। যদি প্রকৃত উপসেট না হতো তাহলে এইভাবে হতো, বি ইজ সাবসেট অফ এ। আর প্রকৃত উপসেট প্রকাশ করতে হলে এভাবে প্রকাশ করা হয়, বি ইজ সাবসেট অফ এ। উপসেটের উদাহরণে কিউ ও আর প্রত্যেকটি ফি এর প্রকৃত উপসেট। উল্লেখ্য, ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। শিক্ষার্থী বন্ধুরা, এগুলি তোমরা অবশ্যই মনে রাখবে। কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা 2 পাওয়ার n, এবং প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 পাওয়ার n মাইনাস 1। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ফি একটা সেট দেওয়া আছে যার উপাদান সংখ্যা হচ্ছে কয়টি? 3টি। তাহলে ফি এর উপসেট সমূহ হচ্ছে এই যে এক্স ওয়াই জেড, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর প্রকৃত উপসেট সমূহ হচ্ছে এই যে এটা বাদ, যেহেতু এটা কি সমান হলে এটা প্রকৃত হবে না। এটা বাদ দিয়ে বাকি যেগুলি আছে এগুলি হচ্ছে কি প্রকৃত উপসেট। তাহলে এখানে বলছে কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 পাওয়ার n। 2 পাওয়ার n সমান হচ্ছে 2 পাওয়ার n এর মান হচ্ছে কত? 3। 1 2 3, এই সেটের উপাদান কয়টা আছে? 3টা আছে। তাহলে n এর মান হচ্ছে 3, 2 কিউব। 2 3টা গুণ করলে কত হবে? 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে এই যে পি সেট, এই পি সেটের উপসেট সংখ্যা হবে কয়টা? 8টা। আর প্রকৃত উপসেট হবে 2 পাওয়ার n বিয়োগ 1। তার মানে 2 কিউব বিয়োগ 1
2 3টা গুণ করলে 8 বিয়োগ 1 ইকুয়াল হচ্ছে কত 7। তাহলে দেখো প্রকৃত উপসেট 7টি, 1 2 3 4 5 6 7। সেটের সমতা, দুইটি সেটের উপাদান একই হলে সেট দুটিকে সমান বলা হয়। যেমন এ একটা সেট 3 5 7 যার উপাদান, এবং বি একটা সেট যার উপাদান 5 3 3 7। দুইটি সেট সমান, কারণ হচ্ছে এখানেও দেখো 3 5 7, এখানেও কিন্তু 5 3 7 আছে, তার মানে কি 3 5 7। এখানে উপাদান কয়টা? 3টে। এখানে উপাদান কয়টা? 4টা। 4টা হলো দেখো 3 রিপিট আছে, এতে কোনো সমস্যা নেই। আবার এলোমেলো আছে, তাও সমস্যা নেই। এখানে যে উপাদানগুলি আছে এখানে সেই উপাদানগুলি আছে, বাড়তি কোনো উপাদান নেই, যার কারণে এ সেট এবং বি সেট সমান এবং এ ইকুয়াল বি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। লক্ষ্য করি এ ইকুয়াল বি যদি এবং কেবল যদি এ ইজ সাবসেট অফ বি এবং বি ইজ সাবসেট অফ এ হয়, অর্থাৎ এ সেটটা বি সেটের সাবসেট হবে, আবার বি সেটটা এ সেটের সাবসেট হবে, তাহলেই কিন্তু এ ইকুয়াল বি লেখা যাবে। আবার এ ইকুয়াল 3 5 7, বি ইকুয়াল 5 3 3 7, সি ইকুয়াল 7 7 3 5 5 হলে এ বি ও সি সেট তিনটি সমতা বোঝায়, অর্থাৎ এ ইকুয়াল বি ইকুয়াল সি। যদিও এখানে উপাদান কয়টা? 3টা, এখানে 4টা, এখানে কয়টা? 5টা, কিন্তু উপাদান কিন্তু 3 5 7। এই যে 3 5 7ই আছে, এখানে একটু এলোমেলো আছে, এখানেও কি একটু এলোমেলো আছে, কিন্তু 3 ডাবল একরকম দুইটা হলে কোনো অসুবিধা নেই। সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। সেটের অন্তর, মনে করি এ ইকুয়াল 1 2 3 4 5 এবং বি ইকুয়াল 3 5। সেট এ থেকে বি এর উপাদানগুলো বাদ দিলে যে সেটটি হয় তা হবে 1 2 4। দেখো এখানে এ একটা সেট 1 2 3 4 5, এখান থেকে বি সেটের উপাদানগুলো বাদ দিব, তাহলে এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 3 বাদ। আবার এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 5 বাদ। তাহলে 3 আর 5 কি বাদ গেল, 3 আর 5 বাদ গেলে থাকে কি 1 2 4। এই যে 1 2 4, এবং লেখা হয় এ বাদ বি বা এ বাদ বি, এভাবে লেখা হয় অথবা এভাবে লেখা হয় এবং পড়া হয় এ বাদ বি। তাহলে দেখো এ বাদ বি ইকুয়াল হচ্ছে কি, যে এ সেটটা আমরা লিখলাম এখানে, যে বাদ বি সেটের মানে যে বি 3 5, তাহলে এ 3 আর 3 বাদ, 5 আর 5 কি বাদ, থাকে কি 1 2 4। এই যে 1 2 4। সার্বিক সেট, আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এ ইকুয়াল এক্স ওয়াই সেটটি বি ইকুয়াল এক্স ওয়াই জেড এর একটি উপসেট। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। যেমন শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ইউ একটা সেট এবং এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7। আবার এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 3 5, বি সেটের উপাদান হচ্ছে 2 4 6, সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। দেখো এই যে এই উপাদানগুলো কিন্তু ইউতে আছে, এই উপাদানগুলোও আছে ইউতে, আবার এই উপাদানগুলোও আছে কি ইউতে। তাহলে ইউ হচ্ছে সার্বিক সেট, এ সেট একটি উপসেট, বি সেট একটি উপসেট, সি সেট একটি উপসেট, আর এই উপসেটগুলোর সার্বিক সেট হচ্ছে ইউ। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়, তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা হয়। যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যার সেট সি 2 4 6 ডট 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 অর্থাৎ অসীম পর্যন্ত, এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1 2 3 4 5 6 ডট 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 হলে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে n। এই সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে কি n, কারণ এই সি এর উপাদানগুলি কিন্তু n এর মধ্যে আছে, এই n সেটের মধ্যে আছে, যার কারণে এই সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হচ্ছে কি n সেট। এরপরে আমরা শিখব পূরক সেট। ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেট এ সেটের পূরক সেট। অর্থাৎ এ সেটের মধ্যে যে উপাদানগুলি আছে এই উপাদানগুলো বাদ দিয়ে ইউ সেটের বাকি যে উপাদানগুলো থাকে ওই উপাদানগুলো নিয়ে গঠিত সেটই হচ্ছে এ সেটের
পূরক সেট। দেখো এই যে এটা একটা সেট, এই সেটটা হচ্ছে ইউ সেট সার্বিক সেট, আর এটা হচ্ছে কি এ সেট। তাহলে এই যে এ সেটটা যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি যেটা থাকে এই যে এটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট বা এ সেটের পূরক সেট, বা আমরা এটাকে এভাবে দেখাতে পারি। দেখো ইউ হলো কি একটা সেট, বি হলো আরেকটা সেট, অর্থাৎ ইউ সেটের উপসেট। তাহলে আমরা যদি বি কমপ্লিমেন্ট বের করি তাহলে এটা লিখব ইউ বাদ বি। ইউর মান হচ্ছে 1 2 3 4 5, বাদ বির মান হচ্ছে কত 2 3। তাহলে 2 3 বাদ দিলে থাকে কি 1 4 5। তাহলে বি কমপ্লিমেন্ট হলো কি 1 4 5, অর্থাৎ বি সেটে যে উপাদানগুলি আছে ইউ সেট থেকে এই উপাদানগুলো বাদ দিয়ে দিলে যেই উপাদান থাকবে সেই উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কি বি কমপ্লিমেন্ট বা বি সেটের পূরক সেট। এ এর পূরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে। এ কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে ইউ বাদ এ। যদি বি এর পূরক সেট আমরা নির্ণয় করি তাহলে এভাবে লিখব বি কমপ্লিমেন্ট ইকুয়াল ইউ বাদ বি। যদি সি সেটের পূরক সেট নির্ণয় করি তাহলে সি কমপ্লিমেন্ট মানে ইউ বাদ সি। মনে করি পি ও কিউ দুইটি সেট এবং পি সেটের যেসব উপাদান কিউ সেটের উপাদান নয় ওই উপাদানগুলোর সেটকে পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয় এবং লেখা হয় কিউ কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে পি বাদ কিউ। যেহেতু এখানে আমাদের পি হচ্ছে কি সার্বিক সেট আর ইউটা হচ্ছে একটা উপসেট, তাহলে সার্বিক সেট কিউ কমপ্লিমেন্ট মানে পি বাদ কিউ, অর্থাৎ সার্বিক সেট থেকে কিউ সেটটা বাদ যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।